ভাই, এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। চল না একটু উদ্দেশ্যহীনভাবে কোথাও বেরিয়ে পড়ি। আরে এই তো আইডিয়া, বাহ! চল আমরা বরং কোনো ভুতুড়ে জায়গায় যাই। আরে বুঝছিস না, ও তো ভূত। উড়ে উড়েই পৌঁছে যেত। ট্রেন তো মানুষে চাপে। তাই তো তুই দরজা ধরে অপেক্ষা করছিলি আমার জন্য। এই ঘরে কেউ আছে, ঘরে কেউ আছে রে। গল্প যখন তখন অরিজিনালসে আজকে আপনারা শুনবেন সোমার লেখা সাগর ডাকে আয়। সোমার গল্প আপনারা আগেও শুনেছেন। সোমা গল্প যখন তখনের একজন টিম মেম্বার। আসুন শুনি সাগর ডাকে আয়। 4 বন্ধু, সঞ্জয়, পার্থ, রিমি আর সুদেশনা, কি করে যেন কলেজে এসে সকলের থেকে আলাদা একটা জগৎ তৈরি করে ফেলল। সুদেশনা আর রিমি স্কুল থেকে একসাথে, কিন্তু বাকিদের সাথে কলেজে এসেই আলাপ। 4 জনের চরিত্র 4 রকমের। রিমি খুব সুন্দরী, নাচতে খুব ভালোবাসে আর স্বভাবটাও খুব হাসি খুশি। সুদেশনা দেখতে সাধারণ, গানের গলা মোটামুটি ভালো, তবে তার ব্যক্তিত্ব ছোট থেকেই একটু রাশভারী। লোকজন সহজে তাকে হালকাভাবে নিতে পারে না। সঞ্জয় একটু ভাবুক প্রকৃতির, নিয়মের বেড়ায় বড় হয়ে উঠেছে, তাই গতানুগতিক জীবন মেনে নিতে হচ্ছে। না হলে অন্তর থেকে সে একটু খামখেয়ালি আর ক্রিয়েটিভ মানুষ। পার্থ এদের সকলের চেয়ে আলাদা, হই চই করা প্রাণবন্ত একটা ছেলে। কলেজের বেঞ্চে তবলা বাজিয়ে সকলের সাথে গলা মিলিয়ে সদ্য রক ব্যান্ডের গান গাইতে থাকা অবস্থায় আসলে পার্থর সাথে আলাপ হয় বাকিদের। চারিত্রিক বৈষম্য থাকলেও হয়তো মিউজিক এদের এক সুতোয় বেঁধে দিয়েছিল। একদিন কলেজ ক্যান্টিনে চা আর ডিম টোস্ট খেতে খেতে সঞ্জয় বলল, ভাই, এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। চল না একটু উদ্দেশ্যহীনভাবে কোথাও বেরিয়ে পড়ি। জিও ব্রাদার, তুমি তো আমার মনের কথা বললে। দীর্ঘজীবী হও। ও ফ্যান্টাস্টিক। এই চল না চল না চল না কোথাও যাই। আরে চল না বললে কি যাওয়া যায় নাকি? আর তাছাড়া উদ্দেশ্যবিহীনভাবে তো আরই যাওয়া যাবে না কিন্তু। এই যে এলেন আমাদের দিদিমণি, শোন, এই বয়সে অ্যাডভেঞ্চার করবি না তো কবে করবি? একদম কিন্তু প্ল্যান বানচাল করবি না বলে দিচ্ছি। প্ল্যান বানচাল করবি না, প্ল্যানের তুই কি বুঝিস? আরে না না, সুদেশনা কথাটা খুব ভুল বলেনি। হালকা একটা প্ল্যান করব, তবে বেশিরভাগটাই হবে অজানা। ওহ, সো রোম্যান্টিক। রোম্যান্টিক? রোম্যান্সের কি দেখলি এর মধ্যে? যদিও বা থাকতো কিছু রোম্যান্স, এই 2 সজনে ফুলের সাথে তো সেসবের কোনো আশাই নেই। তোমরা আর কলির কেষ্ট কোথায় পাবে ভাই? অবশেষে আমাদেরকে দিয়েই কাজ চালাতে হবে। এই রিমি শোন, তুই ভেবে দেখ, সঞ্জয় তবু একটা ওয়াইস চয়েস, কিন্তু আমার সাথে যেন আরেকজন একটুও 4 চোখ এক করতে না চায়। সেই দিন কথা ওখানেই শেষ হলো। বলে রাখা ভালো, কলেজের বাইরে এরা প্রত্যেকেই খুবই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, তাই সারা সপ্তাহ কোনো না কোনো পার্ট টাইম জবে ওরা ব্যস্ত থাকে। পার্থ যেমন একটা গার্মেন্টসের সেলসের সাথে যুক্ত, রিমি কিছু নাচের টিউশন করে, সঞ্জয় একটা অ্যাড এজেন্সিতে দরকার মতো প্রজেক্ট ডিজাইনিং করে, আর সুদেশনা একটা নার্সারি স্কুলে মর্নিং শিফটে পড়ায়। প্রতি সপ্তাহে রবিবার কলেজের বাইরে ওরা একসাথে দেখা করে, কখনো সিনেমা দেখে, কখনো গঙ্গার ধারে বসে, কখনো ময়দানে, আবার কখনো কখনো জাস্ট কলকাতার রাস্তায় ঘুরে বেড়ায়। এরকমই একটা রবিবারে ময়দানে বসে ওরা যখন গল্প করছে, কিরে, তোদের বেড়াতে যাবার ভূত কি ঘাট থেকে নেমে গেল? আরে এই তো আইডিয়া, বাহ! চল আমরা বরং কোনো ভুতুড়ে জায়গায় যাই। তা ভালো, এক ভূত তো আরেক ভূতের সাথেই দেখা করতে যায়। ঠিক বলেছিস, দারুণ বলেছিস। উফ, তোরা থামবি?
তোদের ঝগড়া রেফারি হতে হতেই আমার প্রাণটা বেরিয়ে যাবে। বালাই ষাট, তোর প্রাণ অমনি বেরিয়ে গেলেই হলো? তাহলে আমাদের অজানার পথে গাইড কে হবে? দাদা, আসতে লেডিস, কোলে বাচ্চা হতে আর একটু দেরি। তাহলে সত্যি যাবি? কলেজের গরমের ছুটি আসতে বেশি দেরি নেই, সকলেই বাড়িতে কলেজের এক্সকারশন বলে বেরিয়ে পড়ব। কিন্তু প্রশ্ন হলো যাব কোথায়? দীঘাপুরি দার্জিলিং কিন্তু যাব না ভাই। এই শোন না, আমার স্কুলের নমিতাদি আছে না, ওরা বলছিল ইউটিউবে এখন নতুন নতুন জায়গার খবর দেয়। সেরকমই একটা অজানা সি বিচে ওরা নাকি এবার বেড়াতে গিয়েছিল। কলকাতা থেকে বেশি দূরেও নয় রে, মাত্র ঘন্টা 3 জার্নি। ওড়িশার বালাসোরে নেমে একটা অজানা হোমস্টেতে 2 রাত কাটিয়ে হইচই করে ফিরে আসবো। ঠিক আছে, কিন্তু আমার শর্তটা মনে আছে তো? কিছুটা প্ল্যান করা যাবে বটে, তবে সবটা নয়। দ্যাট মিন্স ডেস্টিনেশন প্ল্যান করলাম, কিন্তু হোমস্টেটা গিয়ে খুঁজে দেখে ঠিক করব। রাজি? ব্রাভো! এই না হলে আমার ভাই। এই কবে যাব? তাড়াতাড়ি ডেটটাও ফিক্স কর। ঠিক হলো, আগামী মাসের সেকেন্ড স্যাটারডেতে ওরা বেরিয়ে পড়বে। রিজার্ভেশন করে যাবে না, দৌড়ে ট্রেনে উঠে সিট পাবার মজাই আলাদা। রিজার্ভ টিকিটে তো জেঠুরা যায়। নির্দিষ্ট দিনে শালিমার স্টেশনে 4 জনের সকাল 7টায় মিট করার কথা। সুদেশনা আর রিমি যথারীতি সময় মতো এসে গেছে। রাতে অনেকক্ষণ 4 জনে কনকলে গল্প করে এই একটু যখন শুতে গেল, তখনই প্রায় রাত 3টে। যদি ঘুম না ভাঙে, সেই উত্তেজনায় আর ঘুমোতেই যায়নি ওরা। এই প্রথম অভিভাবকহীনভাবে অচেনা গন্তব্যের উদ্দেশ্যে ওদের অভিযান। শেষটা কি হবে জানা নেই, কিন্তু শুরুটা বেশ ভালোই হয়েছে। স্টেশনে ঢুকে একটু এদিক ওদিক করতেই দূর থেকে সঞ্জয়কে আসতে দেখা গেল। রিমি বলে উঠল, এ কি রে, এত বড় ক্যামেরাটা কোত্থেকে জোগাড় করলি? এই ছবি তুলে দে প্লিজ, একটা ছবি তুলে দে। আরে দাঁড়া, ছবি তোলার তো এই শুরু, জিনিসগুলো নামিয়ে রাখতে দে। আমাদের ওই অ্যাড এজেন্সির অমিয়দার থেকে কদিনের জন্য ধার নিয়ে এসেছি। শর্ত একটাই, কিছু ভালো নেচারের ছবি আর শুটিং স্পটের ছবি তুলে আনতে হবে। আরে সে তো না হয় হলো, কিন্তু সেই জ্যান্ত ভূতটা কই গেল বলতো? ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দেবে এক্ষুনি। অ্যাডভেঞ্চার করে করে তো টিকিট রিজার্ভও করলি না। দৌড়ে উঠে সিট না রাখলে 3 ঘন্টা অ্যাডভেঞ্চার করিস দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ রে, ঘুমিয়ে পড়লো নাকি রে? ও তো এমনিতেই লেট রাইজার, কিন্তু আজ যদি না আসে, ওকে ছাড়া একদম ট্রিপটা জমবেই না। চল আমরা বরং জেনারেলের দিকে এগোই, সিটটা আগে পাই, তারপর ভাবা যাবে। এই বলে ওরা এগোতে লাগলো। ট্রেনও ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকেছে। ব্যাগগুলো পিঠে নিয়ে ছুট দিল 3 বন্ধু। ট্রেনটা পুরোপুরি থামার আগেই লোক উঠছে কোনো মতে। ট্রেনে উঠে মুখোমুখি 4টে সিট অকুপাই করতে পারল। বেশ গলদঘর্ম অবস্থা তখন ওদের। বাবারে, সিট পাওয়া গেছে, কিন্তু এই রে ট্রেন ছেড়ে দেবে তো। যদিও বেশি দূরের রাস্তা নয়, ও যদি ট্রেন মিসও করে পরের গাড়িতে চলে আসবে, সন্ধ্যের আগে পৌঁছে যাবে। কিন্তু একসঙ্গে যাওয়ার আনন্দ, সেটাই তো মাটি। একদম তাই। তাছাড়া ফোনটা তো ধরবে। কেমন কুম্ভকর্ণ রে ভাই। উফ সত্যি। আচ্ছা শোন না, আমি একটু নেমে দাঁড়াচ্ছি, কেমন যেন না দম বন্ধ লাগছে। হুইসেল দিলেই উঠে পড়ব। তোরা যাস না, সিটগুলো আবার দখল হয়ে যাবে। এই সুদেশ না, উঠে পড়, ট্রেন ছেড়ে দিচ্ছে। সুদেশনাও ট্রেনের হ্যান্ডেলে হাত দিতেই ট্রেনটা গতি নিল। অমনি দূর থেকে দেখলো একটা লেমন ইয়েলো টি শার্ট আর ব্লু জিন্স পরে, চোখে সানগ্লাস দিয়ে একটা ছেলে কোথা থেকে যেন বেরিয়ে এসে দৌড়তে শুরু করেছে। একটু পরেই চেনা গেল এটা ওদের সেই ফাজিল পার্থ।
সুদেষ্ণা নিজের অজান্তেই হাতটা বাড়িয়ে দিল, আর পার্থ এক লাফে কামড়ায় উঠে ওকে জড়িয়ে ধরল। জানলা দিয়ে রিমি আর সঞ্জয় ওকে দেখতে পেয়ে হই হই করে উঠল। সুদেষ্ণা কেন জানি না খুব রেগে যেতে গিয়েও পারল না, বরং ওর চোখে জল চিকচিক করে উঠল। পার্থ সেটা খেয়াল করেছিল, কিন্তু মজা করা ওর স্বভাব, তাই বলে উঠল, এ কি রে, এ তো পুরো উল্টো হয়ে গেল। দুলহানিয়াই দিলওয়ালেকে তুলে নিল। এই, তুই আগে থেকে এসে লুকিয়েছিলিস তাই না? হ্যাঁ, সেই জন্যই ফোন ধরছিল না শয়তানটা। মার 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 ওকে। আরে বুঝছিস না, ও তো ভূত, উড়ে উড়েই পৌঁছে যেত। ট্রেন তো মানুষে চাপে। তাই তো তুই দরজা ধরে অপেক্ষা করছিলি আমার জন্য। মোটেই না, আমার বাড়ি বই গেছে, আমি তো হাওয়া খাচ্ছিলাম। হ্যাঁ, ভুতুরে হাওয়া। চারজন গান গাইতে গাইতে হইচই করতে করতে চলল। আশেপাশে যাত্রীদের দিকে ওদের কোনো তোয়াক্কাই নেই। কেউ কেউ বলল, বাবা আজ তো ট্রেনে FM রেডিও বাজছে। কেউ বা গানের ফরমায়েশও করলো, কিন্তু ওরা খুব একটা কান দিল না। যৌবন বোধহয় এমনই হয়, নিজের খেয়ালে বয়ে যায়। তবে যেহেতু সিটগুলো মুখোমুখি, তাই ওদের পরস্পরের দৃষ্টি যেন কখনো কখনো একে অপরের উপর আটকে যাচ্ছিল। আজ রিমি পরেছে হালকা নীল একটা টপ আর জিন্স। ও যা পরে তাতেই অসম্ভব সুন্দর লাগে। সঞ্জয় বরাবরই একটু কল্পনাপ্রবণ। কোথাও যেন ওর কল্পনায় মাঝে মাঝেই এক অচেনা নারী ধরা দেয়। তাকে পিছন থেকে ডাক দিয়ে কাছে যাওয়ার আগেই কল্পনার রেশ কেটে যায়। অচেনা সেই নারীর মুখটা দেখা হয় না। আজ অন্য একটা পরিবেশে অ্যাডভেঞ্চারের উত্তেজনায় মনটা যখন বাঁধ ভাঙা জোয়ারের জলের মতো বয়ে যেতে চাইছে, তখন হঠাৎ করেই রিমির সাথে দৃষ্টি বিনিময় হলে সেটা কেন থমকে দাঁড়িয়ে যাচ্ছে বুঝতে পারছে না। রিমি খুবই সুন্দরী, কলেজে ওর প্রচুর ফ্যান। সঞ্জয় তো সাহসী পায় না ওকে কিছু বলতে, পাছে বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। কিন্তু আজ যেন রিমিও ওকে কিছু বলতে চায়। অন্যদিকে পার্থ হাজার দুষ্টুমির মধ্যে শুধুই সুদেষ্ণার চোখে জল আর আজকে সকালের ওই মুহূর্তের জড়িয়ে ধরার সময়টা ভুলতে পারছে না। কেন জানি না মনে একটা অন্যরকম মিষ্টি অনুভূতি টের পায়। কখন যেন এইসব ভাবতে ভাবতে, হাসি গান গল্প করতে করতে ওরা বালাসোর স্টেশনে এসে উপস্থিত হয়। তাড়াহুড়ো করে নেমে পড়ে সবাই যেন বিজয়ীর হাসি হাসে। নিজেদের চেনা শহর থেকে এত দূরে এসে প্রথমবার একসাথে আনন্দে চারজনই একে অপরকে জড়িয়ে ধরে। পার্থ বলে, বস, একটু কিছু খাওয়া যাক। কোথায় যাব তাও জানি না, কি পাবো তাও জানি না। চল কিছু খেয়ে তারপর বরং খোঁজ খবর করি। এখানে যদি একটা টয়লেট পেতাম খুব ভালো হতো। তোদের তো আর ওসবের চিন্তা নেই। মানেটা কি? আমি ভূত বলে আমি খাইও না আর ইয়েও করি না? এই, ওখানে একটা দোকান আছে, দাঁড়া দাঁড়া জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, এখান থেকে নিয়ারেস্ট বিচ কোনটা? আর মোটামুটি নির্জন বিচ, মানে যেখানে ট্যুরিস্টরা খুব একটা যাওয়া আসা করে না। দাদারা, আপনারা যেমন চাইছেন মু ঠিক তেমনটির সন্ধান আপনাদের দিতে পারি। তবে মোর একটাই শর্ত, মু আপনাদেরকে আমার ওটাতেই নিয়ে যাব। আসলে আমি আপনাদের নিয়ে যাব লোকাল জেলেপাড়ায়, যেখানে ঝাউবনের মধ্যে মধ্যে একটা আত্মা বাড়ি, আর দূরেখানে হেঁটে গেলে সমুদ্র। চাইলে জেলেদের নৌকায় চেপে ঘুরতে পারবেন। কিন্তু আমরা থাকবো কোথায়? আজ্ঞা দিদামণি, আপনারা ট্রেন ভাড়া করতে পারেন, অথবা কোনো জেলে পরিবারের ফাঁকা ছাউনি বাড়িতে দুরাত কাটাতে পারেন। শোন না, গিয়ে দেখি না কি ব্যবস্থা। আমরা তো এমনটাই চাইছিলাম, সবটাই অজানা অনিশ্চিত, আর মনে হচ্ছে খুব একটা ব্যয়বহুলও হবে না, তাই না?
চল চল, আর তো ভাবিস না, ভালো না লাগলে ওনার গাড়িতে অন্য কোথাও চলে যাব। অগত্যা চারজনে উঠে পড়ল অটোয়। এখানের অটোগুলো কলকাতা শহরের মতো নয়, বেশ বড়। মালপত্র নিয়ে আরামেই বসা যায়। রিমি আর সঞ্জয় সামনে বসলো, আর সুদেষ্ণা এবং পার্থ পিছনে। লোকালয়ে ছাড়িয়ে ধীরে ধীরে যতই ওরা এগোচ্ছিল, ঘরবাড়ি কমে আসছিল। দুপাশে ধান ক্ষেত দেখা যাচ্ছিল। বাংলা আর উড়িষ্যার গ্রাম যেন একই রকম চেনা ছবি দেখাচ্ছিল। এর জন্যেই বোধহয় এরা প্রতিবেশী রাজ্য। সঞ্জয় টুকটাক ছবি তুলছিল, মাঝখানে গাড়ি থামিয়েও কিছু অচেনা পাখির ছবি তুলেছে ও। গরম বাড়ছিল, তাই ক্লান্তি আসছিল। অটোর ঝাঁকুনিতে রিমি তো সঞ্জয়ের কাঁধে মাথা দিয়ে শুয়েই পড়ল। রিমির পারফিউমের হালকা মিষ্টি গন্ধ হাওয়ায় ভেসে সঞ্জয়ের নাকে আসছিল। মনে হচ্ছিল ও বোধহয় আবার স্বপ্ন দেখছে। আস্তে আস্তে অটো ঝাউবনে প্রবেশ করতেই সূর্যের তাপ আর আলো দুই কমে আসলো। বেশ ঠান্ডা মিছে হাওয়ায় মনটা আবার উজ্জীবিত হয়ে উঠল। পার্থ বলল, এত গভীর এরকম ঝাউবন আগে কখনো দেখিনি, বেশ অন্যরকম লাগছে। ফেরার সময় আমরা অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরবো বলে মনে হচ্ছে। সুদেষ্ণার হঠাৎ চোখ পড়ল লুকিং গ্লাসের দিকে। দেখল ড্রাইভার অপলক দৃষ্টিতে ওদেরকেই দেখছে। চোখাচোখি হতে চোখটা ঝট করে সরিয়ে নিল। মনটা কেমন যেন কু ডাকল। পরক্ষণেই সে নিজেকে মনে মনে শাসন করে উঠল, অযথা বাজে চিন্তা করার জন্য। খানিক দূর যাবার পর সমুদ্রের চাপা গর্জন ওদের কানে এলো। চারজনেই হই হই করে উঠল সমুদ্র সমুদ্র বলে, আর ড্রাইভারও জানালো ওরা প্রায় এসেই গেছে। অটোটা এসে যখন থামলো একটা জেলে বস্তির সামনে, ঘড়িতে বেলা প্রায় 3টে। এখানে আশেপাশে হোমস্টে বা হোটেল কিছুই নেই, এমনকি টুকটাক দোকানপাটও নেই। ছড়িয়ে ছিটিয়ে দু একটা দরমার বাড়ি, কিছু গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, আর কটা বাচ্চা ছেলে মেয়ে খেলা থামিয়ে ওদের দেখছে। ড্রাইভার ওদেরকে দাঁড়াতে বলে একটা বাড়িতে ঢুকে গেল। কিছুক্ষণ পর একজন মাঝবয়সী লোক ও তার বউ এসে হাসি মুখে দাঁড়ালো। তারা বলল, কাছে পিঠে অনেক টেন্ট বা ছাউনি ভাড়া পাওয়া যায়, তবে ওরা যদি চায় তাহলে ওরা একটা ফাঁকা ছাউনি ঘর ওদেরকে থাকতে দিতে পারে, আর খাবার যা বলবে ওরাই রেঁধে দেবে। শোন, টেন্টে থাকার দরকার নেই, আমরা বরং এদের ঘরেই থাকি। এমনি জায়গাটা এত নির্জন, ঘরে থাকলে অন্তত প্রোটেকশন তো হবে। এই শুরু হলো, নাও এবার করো অ্যাডভেঞ্চার। শোন না, দেখ, যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়, কিন্তু সামনে বসার জন্য বাঁশের মাচা বাঁধা আছে। এই ঝোপঝাড়ের বাগান, দূরে টিনের পাল্লা দেওয়া বাথরুম, ঘরগুলো মেঝে তো বাঁধানোই দেখছি। ছাদে খড়ের ছাউনি ও ঠিক আছে। আলোর ব্যবস্থা আমি জানি না, লোডশেডিং হতেও পারে। আর খাবারের তো ওরাই সব করে দেবে। চল না, এখানেই থেকে যাই, অসুবিধা নেই। দাদা, তোমার নাম কি? আগে পলাশ, আর উনি আমার স্ত্রী জবা। বাহ, ভালো তো, তোমাদের তো বেশ ফুলে ফুলে মিল হয়েছে। আচ্ছা, এখন কি কিছু খাবার পাবো? আগে বললে গরম ভাত, ডাল আর সদ্য ধরা মাছ ভাজা করে দিতে পারি। এর চেয়ে বেশি কিছু এখন হবে না। ওই 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 ওতেই হবে। পারলে একটু আলু সেদ্ধ দিও। কি রে সুদেষ্ণা, তুই তো দেখছি একটা কথাও বলছিস না, একদম চুপ হয়ে গেছিস, হলোটা কি? হুম, না, ভাবছি এই বাড়িটা কার। তোমরা যে বললে কেউ তেমন আসে না, তাহলে এত পরিষ্কার করে সাজানো
তোমাদেরই বাড়ি? হ্যাঁ মানে ওই না মানে আমাদেরই প্রায় দেখাশোনা করি। আচ্ছা আমি এখন যাই, হ্যাঁ আপনাদের খাবারের জোগাড় করি। এই 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 শুরু হলো তোর গোয়েন্দাগিরি। থাক না বাবা, দুটো দিন যারই বাড়ি হোক না কেন। সুদেষ্ণা কিছু না বলে ঘরে ঢুকে পিছনের জানলাটা খুলে দিয়েই চমকে উঠল। ভয় পেতে গিয়েও হেসে ফেলল। এটাতে একটা বাচ্চা নতুন কেউ থাকতে এসেছে দেখে উঁকি মারছিল। তবে জানলা খুলে মনটা ভালো হয়ে গেল। বহু দূরে সমুদ্র দেখা যাচ্ছিল, হু হু করে হাওয়া আর হালকা গর্জনও শোনা যাচ্ছিল। সুদেষ্ণা ছুটতে গিয়ে বাকিদের ডেকে এনে দেখালো। এই চল না, চল চল, সমুদ্রের ধার থেকে একটু ঘুরে আসি। এত জিনিস ফেলে রেখে চলে যাবি? তালা চাবিও তো নেই। এই শোন না, তোরা বরং যা, আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর এক এক করে ফ্রেশ হতেও তো সময় লাগবে। আচ্ছা বেশ, তাহলে তুই থাক, বেশি দূর তো নয়, একটু পা ভিজিয়েই চলে আসছি, কেমন? এই রিমি, আমি থাকবো, তুই একা থাকতে পারবি? হ্যাঁ সোনা, ও ঠিক থাকতে পারবে, তুই চল তো। ইস, থাকতো না হয় দুজনে একটু নিজের মতো, যেমন নিজের কোনো রসকস নেই, অন্যদেরও বোঝে না। আমি সব শুনতে পেয়েছি। ভাই, কে যেন আমাদের সজনে ফুল বলেছিল? এই এই পার্থ, দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। সঞ্জয় হাসছিল। ঘুরে দেখল রিমি হেসে হাত নাড়ছে। কি মনে হতে সঞ্জয় ইশারায় একটা ফ্লাইং কেস ছুঁড়ে দিয়ে দৌড় দিল বন্ধুদের পেছনে। রিমি একাই লজ্জায় লাল হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে গুনগুন করে গান করতে করতে ব্যাগ থেকে চেঞ্জ করার জন্য পোশাক বার করতে লাগলো। কিন্তু হঠাৎ ওর মনে হলো পেছনে কেউ যেন খুব আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে। ওর মনে হলো হয়তো সঞ্জয়, হয়তো এক্ষুনি সঞ্জয় পেছন থেকে ওকে আলতো করে ডেকে চমকে দেবে। কিন্তু কিছুক্ষণ কেটে যাবার পরও কেউ না ডাকায় পেছন ঘুরতেই ও চমকে গেল। দেখল কেউ তো নেই। সবটাই মনের ভুল ভেবে ও জামা নিয়ে বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজা বন্ধ করে সবে মুখে চোখে জল দেবে, বাইরে নুপুর পরে কারুর হাঁটার শব্দ পেল। ও চেঁচিয়ে বলল, কে কে বাইরে? জবাদি, জবাদি এসেছো? খাবার হয়ে গেছে বুঝি? কোনো সাড়া না পেয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রিমি দেখল কেউ তো নেই। বাকিদের ওপর একটু রাগও হচ্ছিল ওর। যাক, আপন মনে ঘরে ঢুকতে গিয়ে জানলার দিকে ফিরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি বলল, ও, তোরা ফিরে এসছিস? কিন্তু শাড়ি পরে কে ওটা? সুদেষ্ণা তো শাড়ি পরেনি। মনে মনে এইসব ভাবতে ভাবতেই আলোটা হাতড়ে হাতড়ে জ্বালাতে যাবে এমন সময় পেছন থেকে শব্দ শুনতে পেল বন্ধুরা চেঁচাতে চেঁচাতে ফিরছে। রিমি চিৎকার করে ছুটে সঞ্জয়ের দিকে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, এই ঘরে কেউ আছে, ঘরে কেউ আছে রে, ঘরে ঘরে রিমি, ঘরে। রিমি, রিমি, কি হলো রিমি? রিমি! ভাই, এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। চল না একটু উদ্দেশ্যহীনভাবে কোথাও বেরিয়ে পড়ি। আরে, এই তো আইডিয়া। বাহ, চল আমরা বরং কোনো ভুতুরে জায়গায় যাই। আরে বুঝছিস না, ও তো ভূত, উড়ে উড়েই পৌঁছে যেত। ট্রেন তো মানুষে চাপে। তাই তো তুই দরজা ধরে অপেক্ষা করছিলি আমার জন্য। এই ঘরে কেউ আছে, ঘরে কেউ আছে রে। রিমির ওই রকম অবস্থা দেখে
হতবাক বাকি তিনজন ঠিক কি করবে ভাববার আগেই পেছন থেকে আওয়াজ এলো। খাবার এনেছে গো দাদা বাবুরা, ওই গো নরে এসো। ওমা, এ কি হলো গো? দিদিমণি, কি হলো দাদাবাবু? ও সেরকম কিছু নয়, সারাদিন কিছু খায়নি বলে হয়তো গ্যাস হয়েছে, কিছু খেলেই ঠিক হয়ে যাবে। এই রিমি, রিমি, কি হয়েছে? চোখ খোল। এই এই এই, একটু জলে ছিটে দে তো ওর চোখে। আমি কোথায়? এই তোরা আমি চেঁচাচ্ছিস কেন? কি হয়েছিল আমার? ও কিছু নয় রিমি, আমি জানি তোকে একা ফেলে যাওয়া আমার ঠিক হয়নি, আর কখনো তোকে একা ফেলে যাব না রিমি। এই পার্থ, একটু বাইরে আয় তো। দিদিমণি কেমন আছে এখন দাদা বাবু? এখন ঠিক আছে বুঝলে জবাদি। তুমি না একটা কাজ করো, আজ রাতে অল্প যা হোক কিছু খাবার দিলেই হবে। তোমরা এখন যাও, আর কিছু লাগলে আমি বরং তোমাদের ওখানে চলে যাব। ওরা ঘাড় নেড়ে চলে যেতে গিয়েও বলল, দাদাবাবুরা, তোমরা একটু একসঙ্গে থেকো, নতুন জায়গা, কেউ কাকে ছেড়ে যেও না। এই সুদেশ না, বলছি ব্যাপারটা কি হলো বলতো? রিমি তখন কি হয়েছিল? এরা কি সবাই যে বলছে? আরে ছাড় না, নতুন জায়গা, একটু একটু ওরম হতেই পারে। তুই বরং হাত মুখ ধুয়ে আয়, আর ওদের ডাক, আমি খেতে দিচ্ছি। সবাই যখন খেয়ে উঠল তখন ওরা একটু ধাতস্থ হয়েছে। সারাদিনের সব ঘটনাগুলো নিয়ে ভাবতে বসলো সবাই। আচ্ছা তুমি সত্যি বলতো, তুই কি সত্যি কিছু দেখেছিলি, নাকি সঞ্জয়কে জড়িয়ে ধরার উপায় খুঁজে না পেয়ে এরকম করলি? এই শোন, সবসময় তোর ফাজলামি কিন্তু ভালো নয়। আহা, রাগ করছিস কেন? আচ্ছা শোন না, তখন তো তোর সমুদ্রে যাওয়া হলো না, চল না একসাথে সবাই ঘুরে আসি। এই কথায় সবারই সায় ছিল। ওরা হাঁটতে বেরোলো। আনমনে এলোমেলো খানিক হেঁটে যখন সমুদ্রকে কাছ থেকে দেখতে পেল, রিমি পুরনো সব ভয় ভ্রান্তি ভুলে গেল। মন খুলে গলা ছেড়ে গেয়ে উঠল, সাগর ডাকে আয় আয় আয়, আমার গানে জীবন আনে চলার ইশারায়, আয় আয়। সাগর ডাকে আয় আয় আয়। ছুটে ছুটে চিরদিন খেলায় ভুলে কুলে এসে উচ্ছ্বাসে উঠেছি দোলে। খুশির নেশা ঢেউয়ের বুকে আমার ভালোবাসা। সাগর ডাকে আয় আয় আয়। বাকিরাও গলা মেলালো। একটু পরেই কোথা থেকে ঝোড়ো হাওয়া ও সমুদ্রের গো গো আওয়াজ বাড়তে লাগলো। ওরা ভাবলো হয়তো কালবৈশাখীর ঝড় উঠেছে। দ্রুত পায়ে দরমাঘেরা বাড়িটার দিকে ফিরতে লাগলো, কিন্তু একটু পরেই সব থেমে গেল। সুদেষ্ণা বলল, আরে দূর, এত ফাঁকা জায়গা, সাধারণ হাওয়াকেও ঝড় বলেই ভুল হয়। এত তাড়াতাড়ি না ফিরলেও হতো। যাক, ফিরে যখন এসেছি ঘরের দালানেই বসি চল। এমা, এ কি রে, ঘরে তো আলো জ্বলছে না। চল না আমরা ক্যাম্প ফায়ার করি। এই দেখ দেখ, ওইখানে ওই শুকনো কিছু ডালপালা আছে, ওগুলো নিয়ে এসে জ্বালাই।
ইলেকট্রিকের আলোতে তো কলকাতাতে সারাক্ষণই থাকি, একটু প্রকৃতির আলোতে থাকি নাকি। এই বলছি, আমাদের রাতের খাবার কি হবে আজকে? আমি তো ওদের বলেছিলাম ওদের সুবিধে মতো যা হোক কিছু একটা দিয়ে দিলেই হবে। এই পার্থ, চল না, দেখে আসি বরং ওরা কি করছে। ধুর, অন্ধকারে কোথায় যাব, কোন দিকে যাব, কি করে বুঝবো বলতো? ওরা ঠিক দিয়ে যেত, তুই বেকার বেকার তাড়া মেরে নিয়ে আসলি। সাথে কি আর তোকে ভূত বলি? ওদের একটু একা ছাড়লাম, এটাও বুঝলি না। আচ্ছা, শুধুই কি তাই, নাকি নিজেরাও একটু একা হলাম? তুই না ভীষণ দুষ্টু। চ। কিন্তু বাকিটা বলতে গিয়েও আর বলা হলো না। ঘন ঝাউবনের মধ্যে দিয়ে কেমন যেন একটা হাওয়া খেলে গেল। পাতার ভেতর দিয়ে শো করে শব্দ উঠল। মনে হলো খিলখিল করে কেউ হেসে উঠল। হঠাৎ ওরা দেখলো একটা যুবতী মেয়ে ঝাউ গাছ ধরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আর একটা ছেলে হেসে তাকে ধরতে যাচ্ছে। কিন্তু একটু পরেই তাদের হাসি যেন বুক ফাটা চিৎকারে পরিণত হলো। মেয়েটি কেঁদে উঠলো, ছেলেটার নাম ধরে ডাকতে থাকলো, আর ছেলেটা কোনো অদৃশ্য মায়ার টানে দূরে আরো দূরে চলে যেতে থাকলো। একটু পরেই সুদেষ্ণা আর পার্থও যেন একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে এমন একটা গভীর ভ্রমের মধ্যে পড়ে চিৎকার করে জ্ঞান হারালো। ওদের দুজনের চিৎকার শুনে সঞ্জয় আর রিমি ছুটতে বেরিয়ে এসেছিল। খানিক দৌড়াদৌড়ি করে ওদেরকে মাটিতে পড়ে থাকতে দেখলো। একটু ডাকাডাকি করতে একে একে দুজনের জ্ঞান ফিরল। পার্থ খুব অপ্রস্তুত হয়েছে, আর সুদেষ্ণা কেমন যেন ঘুম খেয়ে গেছে। ওদেরকে বাড়িতে এনে বসালো সঞ্জয়। পলাশ আর জবা খাবার দিতে এসে সব শুনে বলল, তোমাদের তো একা বেরোতে বারণ করেছি জাঙ্গো। এমনিতে জায়গাটা ভালো, কিন্তু নির্জন তো। যাই গো দিদি, সাবধানে থেকো। সেই রাতে ওদের তেমন খাবার ইচ্ছে হলো না। টুকটাক খেয়ে যে যার মতো শুতে গেল। রাতে রিমি সুদেষ্ণাকে বলল, হ্যাঁ রে সুদেষ্ণা, তোর কি হয়েছিল বলতো? কাল বলবো রে, শুয়ে পড়, ভীষণ ঘুম পাচ্ছে। সুদেষ্ণা এই বলে পাশ ফিরে শুলো, কিন্তু ঘুম ওর পাচ্ছিল না। রাত বাড়তে লাগলো। রিমির নিঃশ্বাস কেমন ঘন হয়ে পড়তে লাগলো। সুদেষ্ণার মনে হলো প্রতিদিন তো একঘেয়ে জীবন কাটাই, এমন একটা রাত হয়তো সে আর পাবে না। তাই বাইরেটা একটু ঘুরে দেখতে বেরোলো। বেরিয়ে এসে সত্য দালানে পা দিয়েছে, দেখলো কেউ যেন সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছে। সুদেষ্ণার মনে হলো সঞ্জয় বা পার্থই হয়তো তার মতো বদ্ধ ঘরের পরিবেশ থেকে মুক্তি পেতে বাইরে বেরিয়েছে। ও পিছু নিল। কিছুটা যাবার পর সেই ছায়ামূর্তি জঙ্গলের পথ ধরল। সুদেষ্ণাও চলল তার পিছু পিছু। খানিক দূর যাবার পর ও ডাকলো, এই পার্থ, সঞ্জয়, তোরা কোথায় যাচ্ছিস এত রাতে? শোন না পার্থ। ছায়ামূর্তি থেমে গেল। পেছন ফিরে যেই তাকালো, সুদেষ্ণার হাত পা প্রচন্ড ঠান্ডায় ঝমে যাবার মতো আটকে গেল। সে দেখলো কিছুক্ষণ আগে দেখা মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে ওর দিকে। এই প্রথমবার সুদেষ্ণা ভয় পেতে গিয়েও পেল না। ওর যেন জেদ চেপে গেল। কি হচ্ছে এসব? কে এই নারী? প্রতিবার ভয় পেয়ে অজ্ঞান হবার মতো ভীতু তো সে নয়। বেশ জোর গলায় সে বলে উঠল, শুনছেন? দাঁড়ান, কে আপনি? বারবার দেখা দিচ্ছেন কেন? সামনে আসুন। আপনি কি কিছু বলতে চান? কিন্তু হঠাৎই সেই নারী মূর্তি কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে সুদেষ্ণা ঘরের দিকে ফিরল। চুপচাপ রিমির পাশে শুয়ে পড়ল। কাউকে কিচ্ছু বলল না। কিন্তু সে জানতেও পারল না জানলার পাশ থেকে কেউ যেন আস্তে আস্তে সরে গেল। পরের দিন একটু বেলা করে সুদেষ্ণার ঘুম ভাঙলো।
উঠে দেখলো সঞ্জয় আর রিনি বাগানের মাচাটায় বসে গল্প করছে। পার্থ তখনও পাশের ঘরে শুয়ে আছে। ওকে দেখে রিনি বলল, ও উঠলি? কিরে, ঘুম হলো? এই জবাদি এসেছিল, একটা ছোট্ট স্টোভ দিয়ে গেছে আর চা করে রেখে গেছে। আমরা খেয়েছি, রেখে দিয়েছি তোরা উঠলে গরম করে দেবো বলে। খাবি এখন? গরম করে দেবো? হ্যাঁ দাঁড়া, আমি একটুখানি ফ্রেশ হয়ে আসি। পার্থ ওঠেনি? দেখ একবার, আমি যখন উঠলাম শুয়েই তো ছিল। এই পার্থ, ওঠ, চা খাই। ও মা, তুই তো জেগেই আছিস, উঠিসনি? এই শোন না, একটু বস এখানে। জানিস, কালকের সেই ঘটনার কথা ভাবছিলাম আর ঘুমটা ভেঙে গেল। আমি যেন গভীরভাবে অনুভব করলাম কেউ তোকে আর আমাকে দূরে টেনে নিয়ে যাচ্ছে, আর আমরা অসহায়ের মতো কিছুই করতে পারছি না। আচ্ছা, তো কি হয়েছে তাতে? জানিস তো, আসার দিন আমি নিছক মজা করার জন্যই দেরি করেছিলাম। জানতাম সবচেয়ে বেশি তোর কাছেই বকুনি খাবো, কিন্তু তুই কিছু বললি না। উপরন্তু তোর চোখের জল আমি লক্ষ্য করেছি। সেই চোখের জলের ভাষা তুই গোপন করতে পারিস নি রে মনি। মনি? হ্যাঁ রে, আমার মনে আছে, খুব ছোটবেলায় তো বাবাকে তুই হারিয়েছিস, আর উনি তোকে মনি বলে ডাকতেন। পার্থ? সুদেষ্ণা যেন কিছু বলার ভাষা খুঁজে পেল না। দুজনেই দুজনের দিকে অপলক তাকিয়েছিল। ঠিক কতক্ষণ জানে না। রিনি এসে গলা খাকারি দিয়ে বলল, কি রে, আজ কি দুজনে স্ট্যাচু খেলছিস নাকি? খুব যে আমায় বলছিলি কাল, পার্থ। বুঝলি পার্থ, আমরা বোধহয় জলের দেশে এসে জলপরীদের হাতেই বাঁধা পড়লাম। শহরে এই পরী দুটো ডানা হারিয়ে ফেলেছিল, তাই আমাদের ষড়যন্ত্র করে এখানে ধরে এনে বেঁধে ফেলেছে। ওরা একে অপরকে জড়িয়ে ধরলো। ভালোবাসার মিষ্টি অনুভূতি ওদের আচ্ছন্ন করে রাখলো বহুক্ষণ। কতক্ষণ একে অপরের বাহুডোরে ছিল জানে না। খানিক বাদে পলাশের ডাকে হুঁশ ফিরল ওদের। কি গো দাদা বাবুরা, নৌকো যাবে? নৌকোয়? হ্যাঁ যাব। এই চল তাহলে। এই শোন বাবা, যাবো তো বললাম, কিন্তু গঙ্গা আর সমুদ্রে কিন্তু তফাৎ আছে, কিছু আবার হবে না তো? এই সাঁতার জানি না কিন্তু। যা হয় হোক, আজ আমার কোনো কিছুতেই ভয় নেই। আমি আছি তো, ভয় কি মনি? আমি আছি তো, আজও তো ঢেউ তো নেই। চলো, কিছু হবে না। কিন্তু ধীরে ধীরে আকাশটা কালো মেঘিয়ে ঢেকে গেল। রিনি বলল, আরে আকাশটা তো ভালো দেখছি না। ফিরবি নাকি এবার? হ্যাঁ গো দিদিমণি, ফিরে যাওয়ারই চেষ্টা করছি, কিন্তু এত জোর হাওয়া কেন দিতেছে বুঝতে পারছি না। বলতে বলতেই ঢেউগুলো যেন আরো বেশি ধামাল হয়ে উঠল। রিনি ভয় পেয়ে সঞ্জয়কে আঁকড়ে ধরল। পার্থ হাত বাড়িয়ে সুদেষ্ণাকে নিজের কাছে টানতে যাবে, এমন সময় একটা বড় ঢেউ এসে আছড়ে পড়লো ওদের নৌকোর উপর। পার্থ জোরে চিৎকার করে উঠল। সবাই যেন কে কোথায় ছিটকে গেল। জলে তলিয়ে যেতে যেতে সুদেষ্ণার মনে হলো একটা হাত যেন তাকে টেনে ডাঙার দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে নোনতা জলে আছাড়ি পাছাড়ি খেয়ে কোনো ক্রমে যখন বাকিরা বালির চরে ঝেঁঝার মতো ছিটকে পড়েছে, তখন জ্ঞান প্রায় কারোরই নেই। পলাশ এসে সকলকে ডেকে ডেকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। একে একে সকলের জ্ঞান ফিরল বটে, কিন্তু সঞ্জয়, রিমি আর পার্থকে পাওয়া গেলেও সুদেষ্ণাকে আশেপাশে কোথাও পাওয়া গেল না। পার্থ চিৎকার করে উঠল, মনি, তুমি কোথায়? কোথায় তুমি? এই বৃষ্টি, এই উত্তাল সমুদ্র সবই তো তোমার প্রিয়, তাহলে তুমি এসব ফেলে, তোমার পার্থকে ফেলে কোথায় চলে গেলে? মনি। পার্থ, সঞ্জয় আর রিমিও দিশেহারা।
পলাশ শুধুই সান্ত্বনা দিয়ে যাচ্ছিল। দাদা গো, শান্ত হও। দিদিমণি একটু দূরেই হয়তো কোথাও ছিটকে গেছেন। শান্ত হও দাদাবাবু। আমি আর কয়েকজন ছেলেদের ডেকে নিয়ে খোঁজ শুরু করেছি, ওনাকে ঠিক পেয়ে যাব। সমুদ্রের একটাই মহিমা, সে সব ফিরিয়ে দেয়। শান্ত হও দাদাবাবু। কিন্তু আমার মনিকে জীবিতই ফিরিয়ে দিতে হবে, ওকে ছাড়া আমি কিছুতেই ফেরত যাব না। চল চল পার্থ, ঘরে চল। আমরা ওই ভিজে জামা কাপড়গুলো বদলে আসি। আমরা 4 জন এসেছি, 4 জনই ফেরত যাব। রিমির কথায় অদ্ভুত একটা আত্মবিশ্বাসের সুর ছিল, তাই হয়তো পার্থ উঠে দাঁড়ালো। ফিরতে ফিরতেও অনেকবার পিছন ফিরে তাকাচ্ছিল সে। সন্ধে অবধি পলাশ জেলে বস্তির অনেকজনকে নিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও সুদেষ্ণার কোনো চিহ্ন পাওয়া গেল না। সঞ্জয় বারবার নিজেকে দোষ দিচ্ছিল এমন একটা নির্বান্ধব জায়গায় সবাইকে অ্যাডভেঞ্চার করতে আনার জন্য। লিমি একবার ওকে বোঝাচ্ছে, আরেকদিকে পার্থকে দেখছে। ছেলেটা যেন হঠাৎই চুপ হয়ে গেছে। লিমির নিজের বুকটাও ফেটে যাচ্ছে, কান্না আসছে বারে বারে। আসার আগে ওদের 4 জনের নানান মুহূর্ত ওর মনে পড়ছে। এইবার আসবার আগেই সুদেষ্ণার বাড়ি রিমি গেছিল। কাকিমা বারবার ওদের যাবার ব্যাপারে আপত্তি করেছিলেন। রিমি এক প্রকার জোর দিয়েই ওনাকে রাজি করিয়েছিল। এখন ফিরে গিয়ে কি জবাব দেবে সে? অন্যদিকে তার নিজের মা বাবাও তো তেমন কখনো তার কথা ভাবেনি। এই কাকিমাই নিজের মেয়ের মতো রিমিকে যত্ন করে ভালোবাসা দিয়ে বড় করেছিলেন একসাথে। কি করে একা গিয়ে দাঁড়াবে সে কাকিমার সামনে? সঞ্জয়ের কথায় হুঁশ ফেরে রিমির। সঞ্জয় বলে, রিমি চল চল রিমি, পার্থকে ঘরে নিয়ে চল। ও যেতে না চাইলে একটু জোর করে নিয়ে চল রিমি। কাল সকাল হতেই পুলিশকে খবর দিতে হবে। আমাদের বড্ড দেরি হয়ে গেল, অনেক আগে এটা করা উচিত ছিল। রাত যত বাড়তে লাগলো সবাই একটু এদিক ওদিক শরীর এলিয়ে দিল, কিন্তু কোনো এক অজানা ফিসফিস শব্দে পার্থ জেগে উঠল। সে যেন কোনো নিশির ডাকে এগিয়ে চলল দূরের অজানার পথে। পার্থ এখন ভয় ভাবনার ঊর্ধ্বে। সে যেন কোনো নিশির ডাকে এগিয়ে যাচ্ছে। তার যেন মনে হচ্ছে কোনো অজানা ধাঁধা সমাধান করলেই সে পৌঁছে যাবে তার মনির কাছে। এদিক থেকে ওদিক গভীর ঝাউবনের মধ্যে দিয়ে যেতে গিয়ে এক অদৃশ্য শক্তির টান সে অনুভব করছিল, কিন্তু মন বলছিল যদি সে মনিকে না পায় তাহলে এই জীবন একা বয়ে কলকাতায় ফিরে কি লাভ? যা হবার হোক, কোনো কিছুর ভয় সে করে না। এমন সময় প্রচন্ড গর্জন করে মেঘ ডাকলো, বিদ্যুৎ চমকালো, বাতাস শোঁ শোঁ শব্দে ঝাউবনের গাছের মধ্যে দিয়ে বয়ে চলল। পার্থ 2টি নারী পুরুষের চাপা আর্তনাদ শুনতে পেল। সেই নারী চিৎকার করে ডাকছে, সুনীল, সুনীল, তুই কোথায় গেছিস? আমাকে ছেড়ে যাস না সুনীল, যাস না। ময়না, ময়না, তুই কান্দিস না রে, তুই কান্দিস না। আমি ফিরে আসবো, আমি তোর কাছেই ফিরে আসবো, তোর কাছেই ফিরে আসবো রে। পার্থ যেন একটা অজানা গল্পের সাক্ষী হয়ে সবকিছু দেখতে পাচ্ছে জীবন্ত। ময়না অনেক করে সুনীলকে আটকাচ্ছে সাগরে যাবার জন্য, আর সুনীল বলছে, শোন রে পাগলি, আমরা তো জেলে, জলই আমাদের মা। রাখেন বানিয়ে নেন, তারই কোলে যেতে হয়। শোন, আজ অনেক জেলেই যাবে না, তাই মহাজন নৌকা আমায় চাইলেই দিয়ে দেবে। তুই ভাবিস নে রে, ওই জানালায় লণ্ঠন জেলে রাখিস, আমি ঠিক ফিরে আসবো। ছোট থেকে বাপের সাথে কতই গেছি সমুদ্রে, এমন বাদলা দিনে আমার কিচ্ছু হবে না রে মিষ্টি বউ। ময়না কিন্তু তবু তাকে আটকে রাখার নিরন্তর চেষ্টা করছে। সুনীল কোনো মতে সেই মায়ার বাঁধন উপেক্ষা করে ডিঙি নৌকা নিয়ে জলে পাড়ি দেয়। চোখে তার তারুণ্যের স্বপ্ন। সে চায়
তার রাঙা বউকে পৃথিবীর সকল সুখ দিতে। তাই প্রকৃতির ভ্রুকুটি সে উপেক্ষা করে। আধুনিক জীবন থেকে বহু দূরে এই দুই তরুণ দম্পতি কোনোভাবেই বুঝতে পারেনি যে বহু আগেই বিশাল এক সাইক্লোনের পূর্বাভাস হয়ে গেছে বেতার ও দূরদর্শনে। কিছু অভিজ্ঞ বয়স্ক নাবিক আগে থেকেই সতর্ক হয়ে জলে যায়নি, কিন্তু হতভাগ্য তরুণ প্রেম যে কেন কোনো সাবধানবাণী শুনল না। যতই রাত বাড়ছে, প্রকৃতিও যেন তার চাপা আক্রোশ ছড়িয়ে দিচ্ছে। গ্রামকে গ্রাম লোপাট হয়ে যাচ্ছে, কত মানুষ জলের তাণ্ডবে প্রাণ হারাচ্ছে। প্রকৃতির নারকীয়তার কাছে মানুষ নিহাতি শিশু। সেই দিন এমনই এক রাত, ঝড় যেন ধীরে ধীরে সমস্ত গ্রামকে গ্রাস করে নিচ্ছিল। আশেপাশের অনেকেই ঘর ছেড়ে নিশ্চিন্ত আস্তানার দিকে চলে গেছিল, কিন্তু ময়না যায়নি। তার কানে সমানে বাজছিল, তুই লণ্ঠন জ্বালিয়ে রাখবি, আমি ঠিক ফিরবই রে ময়না, আমি ঠিক ফিরবই। ময়না, ময়না, ময়না। ময়না বসেছিল। হাওয়া বাড়ছে, জল বাড়ছে, ক্রমশ লণ্ঠন জ্বালা মুশকিল হচ্ছে। হু হু শব্দে ঘরের চাল উড়ে গেল, বাতি নিভে গেল। জল এসে ঝাঁপিয়ে পড়লো ময়নার উঠোনে। চিৎকার করে উঠল ময়না। আশেপাশে কোনো জনপ্রাণী নেই, তাই ওর চিৎকার শোনার জন্য কেউ ছুটে এলো না। জেলে বস্তির মেয়ে ময়না সমুদ্রকে ভয় পায় না, কিন্তু ও যে ভাবে সুনীলের কথা। জল বাড়ছে জেনেও ও পালাতে পারে না। ও বুঝতে পারে আজ প্রকৃতি তার সন্তানদের রক্ষা করবে না, গ্রাস করতে এসছে। সুনীলকে যে সে বড্ড ভালোবাসে, এই ঘর ছেড়ে ও কোথায় যাবে? ধীরে ধীরে ঢেউ দোতলা বাড়ি সমান বেড়ে ওঠে। তলিয়ে যায় ময়না, তলিয়ে যায় সুনীল, তলিয়ে যায় তাদের সাধের আস্তানা, তাদের ভালোবাসার নীড়। এক প্রাণ ফাটা হাহাকারের মধ্যে দিয়ে নেমে যায় অবশেষে প্রকৃতির ধ্বংসলীলা। পার্থ যেন চেতনা ফিরে পায়। সে দেখতে পায় পূব আকাশে ফিকে রং দেখা যাচ্ছে। পুরো রাতটা যেন কি ভয়ঙ্কর একটা তাজা স্বপ্ন দেখলো পার্থ। কোনো মতে তার শরীরটাকে টেনে টেনে নিয়ে চললো যেদিকে দু চোখ যায়। অবশেষে সে সমুদ্রের চরে এসে পৌঁছায় এবং দূরে একটা গোলাপি শাড়ি ভেসে থাকতে দেখতে পায়। পার্থর মনে পড়ে সুদেষ্ণার প্রিয় রং গোলাপি। আজও তো পার্থর অনুরোধে গোলাপি শাড়ি পরেছিল। রিমি পরে ওকে বলেছিল, ইস, সুদেষ্ণা কেন যে শাড়ি পরতে গেল নৌকায় ওঠার সময়। ও না, উচিত হয়নি শাড়ি পরাটা। কি জানি, হয়তো শাড়ি পরার জন্যই ওর পাটা জড়িয়ে গেছিল। কিন্তু পার্থর অনুরোধেই তো সে পরেছিল গোলাপি শাড়ি। আজই তো তাদের প্রথম প্রেমের অনুমোদনের দিন। দূর থেকে দেখে পাগলের মতো ছুটে যায় পার্থ। খুঁজে পায় জলের ধারে পড়ে থাকা তার মণিকে, কিন্তু অনেক ডাকাডাকির পরও জ্ঞান ফেরে না মনির। চিৎকার করে কাঁদতে থাকে পার্থ। এই মনি, ওঠ মনি, ওঠ, তুই চোখ খোল, চোখ খোল তুই মনি, এই মনি। সকালের আলো ফুটতে থাকার সাথে সাথে পার্থ দেখতে পায় দূর থেকে অনেক লোকজন ছুটে আসছে। সঞ্জয় সবার আগে ছুটে আসে ওদের কাছে। স্থানীয় লোকের সাহায্য নিয়ে যখন পার্থ আর সুদেষ্ণাকে নিয়ে সঞ্জয় সদর হাসপাতালে পৌঁছয়, তখন বেলা প্রায় 10টা। ডাক্তার বলেন যে দুজনেই প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে যাবে। হয়তো অনেক কিছুই হতে পারত, কিন্তু হয়নি। তারা দুজনেই বিপদমুক্ত। লোকাল থানার পুলিশ ও হাসপাতালের ডাক্তার দুজনের সাথে বসে কথা বলতে বলতে সুদেষ্ণা জানায়, সেদিন জানেন, জলে পড়ে যাবার পর কোনো ক্রমে আমি ভেসে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু শাড়িটা আমার পায়ে এমন জড়িয়ে গেল আমি একটুও পা নাড়াতে পারছিলাম না। আমি প্রায় ডুবেই যাচ্ছিলাম, কিন্তু তখনই হঠাৎ
কেউ যেন একটা আমার হাত ধরে টেনে জলের ওপরে তোলার চেষ্টা করলো। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি পারছিলাম না, আমি 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 জানি না কি কি যে হলো। জানিস জানিস পার্থ, সেই রাতে সেই যে নারীকে দেখেছিলাম, কেউ যেন তাকে তার প্রিয় মানুষটার থেকে দূরে করে দিচ্ছে, সেই আমায় জলে ডোবার সময় বাঁচিয়েছে। আমি পুলিশকে এত কথা বলিনি। ও দিদিমণি, তুমি কার কথা বলছো গো দিদিমণি? তুমি যার কথা বলছো সে বোধ হয় ময়না। ময়না? সে যে আমার ছোট বোন। জানো গো দিদি, আমাদের গ্রামে কোনো বাইরের খবর আসে না। পরে জেনেছি কোনো আমফান বলে ঝড়ে আমার বোনের মতো আরো কত পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সেই রাতে। অনেক বলেছিলাম ময়নাকে আমাদের সাথে ঘর ছেড়ে দূরে চলে যেতে, কিন্তু ও যায়নি। ও যে সুনীলকে খুব ভালোবাসতো, তার অপেক্ষাতেই বসেছিল। সেই রাতে আমরা সবাই নিজেদের ঘরবাড়ি, আপন জন অনেক কিছুই হারিয়েছি। সুনীলের আশায় জানলায় লণ্ঠন জেলে বসেছিল আমার পাগল বোনটা। আমার বোনটাও জলের তলায় চলে গেছিল সেদিন। তার মানে আমরা যে বাড়িটায় ছিলাম সেটা সেটা তাহলে কার? সরকার থেকে পুনর্বাসনের জন্য আমাদের টাকা দেয়, ঘর বাড়ি বানিয়ে দেয়। আমি ওই বাড়িটার এখন মালিক। কিছু টুরিস্ট যদি বেড়াতে এসে ওখানে থাকে তাহলে আমাদের কিছু উপকার হয়। অটো চালায় যে দাদা, তাকে বলে রাখি কেউ যদি আসতে চায় এদিকে তবে আমাদের ঘরে নিয়ে আসতে। জবাদি, তোমার বোন আমায় বাঁচিয়েছে। সে যে খুব ভালোবাসতো তার মনের মানুষকে, তাই আমায় আমার ভালোবাসার থেকে দূরে করতে দেয়নি। তোমরা ওদের জন্য ভগবানের কাছে শান্তি কামনা করো, আমরাও করব, যেন ওরা এই পৃথিবীর মায়া কাটিয়ে অন্য স্থানে পাড়ি দেয়। ওরা যেন সব প্রেমিক হৃদয়ে আমৃত্যু বেঁচে থাকে। ফেরার সময় সেই অটো দাদার গাড়িতেই ওরা ফেরে। অনেক কিছু নিয়ে ফিরবে ভেবেছিল, সত্যি হয়তো অনেক কিছু নিয়ে ফিরলো ওরা। অনেকটা চুপচাপ হয়ে গেছে চার বন্ধু। চারটি তরুণ প্রাণ যৌবনের দোরগোড়ায় এসে ভালোবাসার যে পাঠ পেল তা তাদের আজীবনের পাথেয় হয়ে রইল। এই গল্প হয়তো সকলের কাছে বিশ্বাসযোগ্য নয়, তবে ওদের জন্য আমৃত্যু এক অদ্ভুত সঞ্চয় হয়ে রয়ে গেল। প্রেম অমর। এই পৃথিবীর কত অজানা অচেনা গল্পের মধ্যে প্রেমে সেই অমরত্ব লুকিয়ে আছে। আজকে সোমার গল্পে আমরা সেই প্রেমের অমরত্বকেই খুঁজে পেলাম। আজকের গল্প আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখনো যদি গল্প যখন তখনের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর গল্প ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন। ইচ্ছে যখন গল্প তখন, শুনতে থাকুন, শোনাতে থাকুন গল্প যখন তখন।